নড়াইলে ধন্যবাদ। এরপরে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে মুক্তিযুদ্ধ সময়কালে আপনি তো ভারতে চলে গেলেন বলছিলেন। ফিরে আসলেন যখন তখন তো স্বাধীন বাংলাদেশ। তো সেই স্বাধীন বাংলাদেশের চিত্রটা কেমন আপনি দেখতে পেয়েছেন নড়াইলে বিশেষ করে? বা আপনি তো নড়াইলে ফিরলেন নাকি? নড়াইলে যখন ফিরে আসলাম প্রথমটা খুব আনন্দে ছিলাম। স্বাধীনতার বয়ান খুব আচ্ছা, ভারতে যখন ছিলেন তখন শরণার্থীদের কোনো স্মৃতি মনে পড়ে বা ওখানে কেমন ভারতে মানুষজন? যখন থেকেছি তখন দেখেছি যে বনগাঁয়ে যখন দেখেছি তখন আমার একবার আহ, ভারতীয় সোলজাররা আমাকে প্রশ্ন করেছিল, আপনি কেন লড়াইতে যাচ্ছেন না? হুম। আচ্ছা। তখন আমি বললাম যে আহ, এই লড়াইটা সেই লড়াই হচ্ছে না, এবং আমি কৌশলে একটু এড়িয়ে যাই যেহেতু আর্মি পার্সন। ভারতীয় আর্মি। হ্যাঁ, ভারতীয় আর্মি আমাকে প্রশ্ন করে যে আপনারা ইয়ং ছেলেপিলে এরা রিলবি চাল খেয়ে বেড়াচ্ছেন, কেন লড়াইতে যাচ্ছেন না? আমি একটু কৌশলে, যেহেতু আর্মি পার্সন, এটা পাশ এখানে আমার করতে চাই। একটি কথা রয়েছে যেটা হচ্ছে আপনারা বলছেন যে এই লড়াইটা সেই লড়াই নয়। এটা কি অনেকটা গা বাঁচানো কথা না? যে একটা দেশের বিরুদ্ধে একটা হানাদার বাহিনী যে আক্রমণ করলো, এটা হচ্ছে তাদেরকে লড়াই। ইয়ে না করে আপনি আসলে বলছেন যে লড়াই এই সেই লড়াই লড়াইটা নয়। যদি প্রকৃত মুক্তিযুদ্ধ লড়াই হতো, আপনারা দেখেছেন 16ই ডিসেম্বরে যখন রেসকোর্স ময়দানে যখন ক্ষমতার পালাবদল হলো, তখন দেখেছেন আপনারা আমাদের দেশের সেনাবাহিনী প্রধান ছিলেন এমএজি উসমানী। সেনাবাহিনী আমাদের দেশের পাকিস্তানের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান, এবং ভারতের সেনাবাহিনীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। এতেই বোঝা যায় যে এই দেশটা লড়াইটা কারা করেছে। এটা লড়াই হচ্ছে মূলত পাকিস্তানের সঙ্গে ভারতে। এখানে মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়েছে এদের কোনো সেখানে কোনো গুরুত্ব নেই, এটা বোঝা যাবে। ভারতের সহযোগিতা অস্বীকার করার সুযোগ নাই। এটা ভারত, এটা হচ্ছে যে তারা আমাদের সহযোগিতা করেছে। প্রকৃত মুক্তিযুদ্ধ হতে গেলে কারোর সহযোগিতা নিয়ে কোনো লড়াই করলে সেই লড়াই মূলত মুক্তিযুদ্ধ হয় না এবং মুক্তিও হয় না। সেটা আমাদের দীর্ঘ 55 বছরে আমরা ভুক্ত করি। কিন্তু সহযোগিতা ছাড়া কিভাবে মুক্তি অর্জনের এটা সেটা হচ্ছে যে বিপ্লব কখনো চালান দেওয়া যায় না। যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের লড়াকু সৈনিকরা, ভারতের সোলজার ছাড়াই, আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেজর জলিল, জিয়াউর রহমান, আরও যারা শেয়ার দত্ত, যে কয়টা সেক্টর ছিল, এই সেক্টরগুলো এনারা বাংলাদেশের দামাল ছেলে নিতে লড়াই করেছেন। সেখানে ভারতীয় সোলজারদের সাহায্য নেয়নি, তবু তো লড়াই হয়েছিল। তেনারা বিজয় অর্জন করেছেন এবং পাকিস্তানের সোলজারদের পতন ঘটেছে। এবং সার্বিক পতন ঘটে সেটা হচ্ছে ভারত তার বিরাট বাহিনী দিয়ে রাশিয়ার সহযোগিতায় আক্রমণ করে। এবং আপনারা জানবেন যে কোনো ব্যক্তি বিনা স্বার্থে কাউকে উপকার করে না, যার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে যখন ভারতীয় সোলজার আমাদের দেশ থেকে তাদের গাড়িতে করে আমাদের দেশের অনেক দামি দামি প্রয়োজনীয় জিনিস দিয়ে যাচ্ছেন, তখন মেজর জলিল ইনি বাধা দেন, যার জন্য মেজর জলিলকে নজরবন্দি করে রাখে। এটা আমার বক্তব্য না, এটা বাস্তব, এটা ইতিহাস যা বলে। হ্যাঁ, এরকম তো আমরা দাবি শুনি যে আসলে তো এটা বাস্তব যে ইন্ডিয়া এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিল বা নিয়ে গিয়েছিল। পরে মেজর জলিল এটা প্রতিরোধ করে। এরা বন্ধু কখনো কোনো অসহায় বন্ধুকে ফেলে রেখে তার লুটপাট করে না। তাহলে এই ভারত কেন এই যে তার তার সৈন্য মারা গেল, তার সৈন্য পঙ্গু হয়ে গেল, দীর্ঘদিন সেই সৈন্যর পঙ্গুত্ব বরণ করে পেনশন ভোগ করতেছে, তার যে পরিবাররা পেনশন পাচ্ছে, এটাতে বিনা স্বার্থে ভারত করবে? পৃথিবীর কোনো রাষ্ট্র এটা করে না। সেটা ভারত করেছে, সেটা তার স্বার্থ কতটুকু লাভ হবে, লাভটা বেশি বলেই সে এই কাজটা করেছে। সুতরাং আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে যে দর্শন, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন থেকে গেছে। মাঝখানে আমার দেশে অনেক রক্তপাত, ধর্ষণ হয়েছে। জি। তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময় রাজনীতিতে অনেক টালমাটাল অবস্থা আমরা দেখেছি। বঙ্গবন্ধু হত্যা, তারপরে এটা হচ্ছে 7ই নভেম্বর জিয়াউর রহমানের আপনাকে ধন্যবাদ। সরি, একটা স্বাধীন দেশ যদি বলি, আমরা সাধারণত স্বাধীন ভাষাটা বাদ দিয়ে বাংলাদেশ বলি, কারণ এখানে একটা সরকার আছে, বাহিনী আছে। তাই একটা দেশের রাষ্ট্রকে রক্ষা করার জন্যে সামরিক যদি দুটো বাহিনী হয়, এখানে সামরিক দ্বন্দ্ব থেকেই যায়। যেহেতু
বাংলাদেশ হওয়ার পর সেনাবাহিনী পাকিস্তান নামের রিক্রুট সেনাবাহিনী, এখানে বড় জওয়ানরা ছিল পাকিস্তান মাইন্ডেড, আমেরিকার মাইন্ডেড। সুতরাং শেখ মুজিব এই বাহিনীর প্রতি তার বিশ্বাস ছিল না। সে কারণে তার নিজের সিকিউরিটির কারণেই মূলত রক্ষী বাহিনীর সৃষ্টি করে। এই রক্ষী বাহিনীর সঙ্গে আমাদের দেশের রেগুলার বাহিনী যেটা আর্মিদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং এই দেশটা যেহেতু আমেরিকার বাজার ছিল এখানে, পাকিস্তান আমলে এই দেশটা যেহেতু প্রচুর র ম্যাটেরিয়ালস, আমাদের বাংলাদেশ পূর্ব অংশে প্রচুর র ম্যাটেরিয়াল পাকিস্তানও আছে, তাহলে মোটে দুই অংশ মিলে পাকিস্তানের বাজার ছিল। এই বাজারটা ভাগ হয়ে গেল, রাশিয়া ভারতকে দিয়ে বাজার সৃষ্টি করল না, আমেরিকা পুনরায় তার সে বাজারকে ফিরে পাওয়ার চেষ্টা করবে। সে কারণেই আমাদের দেশের এই যে রক্ষী বাহিনীর শেখ মুজিবের তৈরি, এই রক্ষী বাহিনী এবং আমাদের রেগুলার বাহিনী সামরিক বাহিনীর দ্বন্দ্ব থেকেই যায়। কারণ যেহেতু পাকিস্তান আমলের তৈরি এই সামরিক বাহিনী, শেখ মুজিবুর রহমান তার ভেতরে যে সন্দেহ, কারণ ক্ষমতায় পাওয়ার পর তার যে কাজ সে তো কোনো না কোনো রাষ্ট্রের তলবে পাওয়া তার কাজে তার লাগতেই হবে, সুতরাং আমেরিকার সাথে কাজ করবে না বলেই তার ছিল আছে সন্দেহ। এখানে এ কারণেই যে রক্ষী বাহিনী এবং বঙ্গবন্ধুর বাকশাল গঠন নিয়ে অনেক বিতর্ক বা পক্ষে বিপক্ষে কথা আসে। তো এটাকে আপনার মূল্যায়নটা কি? রক্ষী বাহিনী এবং বাকশাল সম্পর্কে কিছু বলবেন কি? আমি কাইন্ডলি বললাম তো যে রক্ষী বাহিনী যেটা অভ্যুত্থানটা কেন হলো, সেটা হচ্ছে একটা যখনই ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবকে মেরে তার সপরিবারে মেরে মানে যারা ছিল, এই ক্ষমতা আরও পালাবদল হওয়ার চেষ্টা করে কয়েকবার, ঘন ঘন কয়েকটা কু হয়, হ্যাঁ, খালেদ বসারও বিভিন্ন হয়। কিন্তু তারপরে শেষকালে যেটা হচ্ছে যে ৭৫-এর আছে যে ৩রা নভেম্বর জেল হত্যার পরেই কিন্তু মূলত জিয়াউর রহমান ক্ষমতায় যায়। ৩রা নভেম্বর, কারণ ৩রা নভেম্বর কেন জেলখানায় হত্যায়? কারণ বাংলাদেশের জন্মের ইতিহাসে এই 4 নেতা ছিল তাদের মানে শিখণ্ডী, ভারতের শিখণ্ডী একটা মানে মন্ত্রিসভা। এটাই জিয়াউর রহমান মনে করতেন। এবং যারা ভুক্তভোগী মানুষ, যারা আমরা মোটামুটি একটু রাজনীতি করি, তারাও ভাবতাম যে মূলত যে বাংলাদেশ আমরা চাইছি সেই বাংলাদেশ হলো না। সে কারণে জিয়াউর রহমান কি শেখ মুজিবের এন্টি যে গুরু, জিয়াউর রহমান বললে আমি যেহেতু দেখিনি এটা বলা যাবে না, সেহেতু শেখ মুজিবকে যারা খুন করেছিল সেই পালাবদলের সময় তারা এই 4 নেতাকেও আর ক্ষমা করলো না, জেলখানায় ঢুকিয়ে মারলো। পৃথিবীর ইতিহাসে সব থেকে জঘন্য হত্যা এগুলো। কারণ এটা লড়ার সময় দেখা যায় হসপিটাল জেলখানায় বোমাবাজি হয় না, কিন্তু আমাদের দেশটা এই কারণে আমরা বলি যে মুক্তিযুদ্ধের এই টার্মটা শুধু টার্মই থেকে গেল। এর জন্য দায়ী কারা? এই যে মুক্তিযুদ্ধ আমাদের যে টার্মি থেকে গেল, তার বাস্তবে মুক্তি পেলাম না। আমাদের দেশে যেটা আছে যে ৭৫-এর পরে আমেরিকায় এই দেশে এভরি নক অ্যান্ড কর্নার সব জায়গায় তার ব্যবসা বাণিজ্য আবার আগের মতোই চলছে। এবং এরপরে অনেক পালাবদল হয়েছে। আমাদের দেশের সরকারগুলো বদল হয় বিদেশি প্রভুদের ইঙ্গিতে চলে, তা নাহলে আবার জিয়াউর রহমানের ৮০ দশকে মৃত্যু হতো না। এটা তার স্বাভাবিক মৃত্যু নয়, সামরিক অভ্যুত্থান করেই তার মৃত্যুটা ঘটে। আমার যে প্রশ্নটা ছিল যে রক্ষী বাহিনী এবং বাকশাল নিয়ে, সেটা সম্পর্কে বাকশাল গঠনটা কি ভুল ছিল? এটা আছে যে আমি বলি ১৯৭২ সালে সিপিবির নেতারাও যারা কমিউনিস্ট পার্টি করে, আমরা অনেক সময় কমিউনিস্ট পার্টি বলে এরা নিজেদের জাহির করে যে আমরা কমিউনিস্ট সমাজ পাই। ১৯৭২ সালে মণি সিংহ আছে যে এই বাকশালের কথাটা বলছি। বাকশাল টার্মটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক ছাত্র জনতা নিয়ে একটা আছে যে দল, এই দলটাই সব কিছু করবে। এটা কমিউনিস্টের ধারা, আসলে তো মূলত কমিউনিস্ট না, যার কারণে এদেশের কমিউনিস্টরাও সেই সময় ৭২ সালেও শেখ মুজিবকে সমর্থন করেছে। হ্যাঁ, এটা যে এইটা করা ছিল মানে কি, এই মানে আওয়ামী লীগের বাকশাল মানে কি, গণতন্ত্রকে গলা টিপে মারা। আমরা দেখেছি তখন সমস্ত পত্রপত্রিকা এগুলো ব্যান্ড হয়ে গেছে। সুতরাং এই যে বাকশাল সেই বাকশাল নয়, এই বাকশাল হচ্ছে একটা দেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রকে পিছিয়ে মারা। সে কারণেই আমাদের দেশের এই বিপর্যয় এবং শেখ মুজিবেরও একই কারণে বিপর্যয়, আওয়ামী লীগের বিপর্যয়। এই বাকশাল তৈরি করার পদক্ষেপটাই এদেশের মানুষ যেমন আছে সেরা শিকদারা বুঝে উঠেছিল। আপনি জানেন যখন
সেরা শিখতে মেরে দিল 74 সালে মনে হয়। তখন আমাদের সংসদ, জাতীয় মহান সংসদে আমাদের দেশ রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান নাকি এটা শোনা কথা উনি বলছেন, কোথায় সিরাজ সিকটা তাকে পাওয়া, তারা না তাকে খুন করা হলো। তাহলে এই শেখ মুজিবের খুন করাটাকে আমরা তীব্র নিন্দা চোখে দেখি। না, আমরা তো রক্ষী বাহিনীর প্যারালালে গণবাহিনীর কথাও শুনেছি, যে গণবাহিনী নানা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, খুন খারাপিতে লিপ্ত ছিল জাসদের যে গণবাহিনী। সেই ক্ষেত্রে এটা আপনার প্রশ্নটা খুবই সঠিক। যে দেখেন, ক্ষমতা এমন একটা জিনিস, আমার জাসদের ইনুরা, যেটা কুষ্টি আমরা দেখেছি ব্যারামের এ সাইডে জাসদের গণবাহিনী ছিল, গণবাহিনীর সঙ্গে আবার ঈদের দিনেও কতজনকে মেরে ফেলছিল কুষ্টিয়া। এটা এটার অনেক লোক মেরে দেয় গণবাহিনী। তখন গণবাহিনী আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব ছিল, গণবাহিনী জাসদের গণবাহিনীর সঙ্গে কমিউনিস্ট পার্টির দ্বন্দ্ব ছিল, এখানে অনেক লোক হয়েছে। তাহলে আমরা বারবার ফিরে যাই যে মুক্তিযুদ্ধের যে টার্মটা আমরা বলি, সেই টার্মটা যদি সঠিক মুক্তিযুদ্ধ হতো তাহলে আসলে এই গণবাহিনীর সৃষ্টি হতো না, আর এই যে এত লোকক্ষয় হতো না। গণবাহিনী আবার সেই দীর্ঘদিন পরে আজকে শেখ হাসিনার সরকারের আমলে সেই গণবাহিনীর সেই খুনিদের নিয়ে আবার উনি সরকার গঠন করলেন এবং মন্ত্রিত্ব দিলেন। তাহলে এখানে রাজনীতির ক্ষেত্রে একটা প্রবাদ আছে যে চিরস্থায়ী কেউ শত্রু নয়, চিরস্থায়ী কেউ বন্ধু নয়। এটা শোষকের রাজনীতির ক্ষেত্রে এটা বেশি প্রয়োগ দেখা যায়, যেটা আমরা শেখ মুজিব আমলে দেখলাম, মানে না এই এই শেখ হাসিনার আমলে দেখলাম। এটা যে আমরা দেখেছি এদের কোনো এখানে এরা ভুলে যায়, এরা ভুলে যায়। আপনি দেখেন যে এটা আছে যে আমরা দেখেছি যে শত্রুকে বন্ধু বলা হয়, কারণ শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে আওয়ামী লীগেরা মনে করে, শেখ হাসিনা মনে করে যে কলকাঠি নাড়িয়েছিল জিয়াউর রহমান। সে কারণেই এই এরশাদ সাহেবকে দিয়ে, রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়েই, এরশাদ সাহেব মঞ্জুকে দিয়েই খুন করে কিন্তু জিয়াউর রহমানকে। সে কারণে দীর্ঘদিন পরে এরশাদ সাহেবকে ক্ষমতায় যাওয়ার আগে এরশাদ সাহেবকে ঐক্য করি প্রথম 21 বছর পর যখন শেখ হাসিনা ক্ষমতায় গেলেন, এরশাদ সাহেব তার সঙ্গে যুক্ত প্রমাণ করে ক্ষমতায় যায়। তাহলে এরশাদ সাহেব তো কেন এটা হয়েছে? কারণ যেহেতু এরশাদ সাহেব এই জিয়াউর রহমানের খুনের সঙ্গে জড়িত ছিলেন, শেখ হাসিনা এই খুনের জবাব দিতে পারেনি, তার পরিবারের যে খুন, সে কারণেই এরশাদ সাহেব সঙ্গত কারণেই শেখ হাসিনার বন্ধু হয়ে গেল, তাই একসঙ্গে নির্বাচন করলেন এবং ক্ষমতায় গেলেন। শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, অনেকে ফ্যাসিস্ট বলেন, অনেকে উন্নয়নের কারিগর বলেন, আপনি কিভাবে বলেন? এটা আছে যে আমরা এই শব্দগুলোকে এইভাবে ঢালাও ব্যবহার করতে চাই না, কারণ আমরা মূলত আমরা বলতে খেটে খাওয়া মানুষ, সমাজের বেশিরভাগ মানুষই আছে খেটে খাওয়া মানুষ, শোষিত মানুষ। আপনি দেখেছেন এই সমাজে আমরা যখন লেখাপড়া করি তখনকার অবস্থা আর এখনকার অবস্থা ফার ডিফারেন্স। এখন বেকার হচ্ছে শিক্ষিত মানুষই বেকার বেশি। সুতরাং স্বৈরাচার হচ্ছে যে কথায় আপনি বলেন, আর সাম্রাজ্য যেটাই বলেন, স্বৈরাচারের যে ব্যাখ্যা আছে সাম্রাজ্যবাদের, তার মানে বিদেশি শোষকের সাহায্যে লালিত পালিত যে সরকার চলে সেই সরকার স্বৈরাচারী সরকার। তা আমরা যেটা অভিজ্ঞতায় বলি, এটা আমার না, শুধু দীর্ঘ 54 বছরে 55 বছরে সবই আমরা স্বৈরাচার সরকার মনে করি, কারণ স্বৈরাচারকে হত্যা করছি, আমরা কাউকে হত্যা করছি না, যেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি দেখছেন। কে এটা? আমরা তো কাউকে হত্যা করতে যাচ্ছি না। কে? ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা কেমন থাকা উচিত? এটা যে কোনো মানুষই তার প্রতিনিধির সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত, কিন্তু সমাজে যেটা আছে, যারা শক্তিশালী মানুষ, যারা বিত্তবান, তার থেকে দুর্বল লোকের সঙ্গে তারা সবসময় শোষণ করতে চায়। যেহেতু দেশপ্রেম, আমরা এমন একটা দল করি যে আমরা চাই আমাদের দেশের জাতীয় পর্যায়ের বিকাশ হোক। তাহলে আমাদের দেশের যেটা আমাদের দেশে কি দেখছি, পাকিস্তান আমলে যে মিলগুলো আমাদের ছিল সেই মিলগুলো লক আউট হয়ে গেল। তাহলে আমাদের দেশে ভারত কখনো চাবে না যে আমাদের দেশের মিলগুলো চালু হোক। ভারত সস্তায় আমাদের দেশ থেকে কাঁচামাল নেবে এবং তাদের মিলগুলো চলবে এবং তারা সেই কাঁচামাল নিয়ে কম দামে কাঁচামাল নিয়ে বেশি দামে পাকা মাল তৈরি করে ব্রিটিশে বিক্রি করবে। কিন্তু আমাদের দেশের এমন একটা সমস্যা, আমাদের দেশের জাতীয় পর্যায় আমাদের সেভাবে কোনো বিকাশ দেখছি না, যার কারণে আমাদের দেশের যে সরকারগুলো আসে, আচ্ছা আমার কথা না, আপনি দেখছেন যে আমাদের দেশের সরকারগুলো বেমালুমভাবে IMF, বিশ্ব ব্যাংক থেকে
আমরা যে মেগা প্রজেক্টের যে লোন নিই সেই লোনের টাকা আবার বিদেশে পাচার করি। কারণ আমাদের চোখে যেটা হয় সেটা অনেক সময় রাষ্ট্রদ্রোহী কথা বলে অনেকে ব্যাখ্যা করতে পারেন। এটা আমার কথা না, এটা সাধারণ ভুক্তভোগীদের কথা। কারণ আমাদের দেশে মূলত দেশপ্রেমিক কোনো সরকার আমরা দেখছি না। কারণ রাষ্ট্রযন্ত্র থেকেই আমরা বিদেশে টাকা পাচার করি, ব্যাংক লুটপাট করছি। আমি জনতা ব্যাংকে চাকরি করতাম, জানেন, আমি এই রাজনীতি করার আগে। সেখান থেকে এফ সালমান রহমান, ইনি কোনো মন্ত্রী না, উনি শেখ হাসিনার মানে মানে বেসরকারি শিল্প উদ্যোক্তা উপদেষ্টা ছিলেন। উনি জনতা ব্যাংক থেকে 22,000 কোটি টাকা লুটপাট করে দিয়েছেন। ওনার সব সম্পত্তি উনি যা মর্গেজ দিয়েছেন তা বিক্রি করলে হবে না। এসআর মালিক গ্রুপ একই কাজ। সুতরাং আজকে আমরা যেটা বলছি সেই অনেক টার্মটা খুব কঠিন টার্ম। কারণ আমাদের দেশের সেইভাবে আমরা কামিয়াব হতে পারছি না, এগোতে পারছি না। এর অনেক কারণ আছে। কারণ আজকে যে বিশ্বের যে আজকে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা আর আশাবাদী সামনে যে লড়াই হবে, এবং এবার লড়াই প্রকৃত মুক্তিযুদ্ধের লড়াই হবে। এই আশাবাদ আছে আপনার? আমরা হতাশাগ্রস্ত না। কারণ মধ্যপ্রাচ্যে যে লড়াই হচ্ছে, আমেরিকা বিশ্ব সাম্রাজ্যবাদ একদিকে ইসলামকে ভাঙায়, অন্যদিকে হিন্দুদের দিয়ে আপনার আছে যে সনাতন ধর্মদের লাগায়, অন্যদিকে খ্রিস্টানদের কাছে রাখে। মানে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে আজকে ভাববাদ, ধর্মকে দিয়ে লড়াই করতে চায়। যে ধর্ম করে তার কোনো দোষ নেই, সে নিঃস্বার্থভাবে আল্লাহকে ডাকে, ভগবানকে ডাকে, ঈশ্বরকে ডাকে। কিন্তু শোষক তার প্রয়োজনেই এই ধর্মটাকে ব্যবহার করে। এটা ভারতে আমরা দেখেছি। আমরা ভারতে দেখেছি যে দেশে আমাদের দেখে আমরা কম দেখি। যে আমি যখন ভারতে ছিলাম 71-এ, তখন দেখেছি যে গোরাবাজার ক্যান্টনমেন্টের পাশে একটা স্টিল ফ্যাক্টরি আছে, জোসেফ স্টিল ফ্যাক্টরি। সেখানে আমরা দেখেছি যে একটা মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, প্যাগোডা আছে, সুরিখানা আছে, আরও অনেক কিছু রিক্রিয়েশন ব্যবস্থা। এটা মালিক ইচ্ছে করেই করে। কারণ শ্রমিকের মুক্তির পথটা বিভ্রান্ত করার জন্য শ্রমিক এটা ইচ্ছে করেই করে। যেখানে মালিকের মূল লক্ষ্য শোষণ, সেখানে সেই মালিক কেন আজকে মন্দির মসজিদ তৈরি করে কেন শ্রমিকরে সেটা, কারণ মালিক দেখাতে চায় যে তোমার শোষণের জন্যে আমি দেয় না, তোমার শোষণ দেয় ঈশ্বর দেয়, আল্লাহ দেয়। আল্লাহর রাজে কেউ সবাই সমান হবে না, কেউ বড়লোক থাকবে, কেউ গরিব থাকবে। এটা ছাড়া এই ভুল ব্যাখ্যাটা দেয়। তা আমাদের রাজনীতি ভবিষ্যৎ কি বাংলাদেশের, কি মনে করেন? আমাদের জাতীয় গণতন্ত্র ফ্রন্ট, আমরা আশাবাদী যে এখন পৃথিবীর যে প্রেক্ষাপট, 2008 সালে বিশ্ব সাম্রাজ্যবাদ আমেরিকার যে অর্থনৈতিক মন্দা সংকট, এটা তীব্র থেকে তীব্র হচ্ছে। 2026 সালে তার বহিঃপ্রকাশ। এখন ছোট মাঝারি, ছোট দিয়ে বড় দিয়ে প্রায় 40টার উপর দেশে লড়াই হচ্ছে। এখানে ইসরায়েল দিয়ে ইরানে আক্রমণ, আমেরিকা তার পেছনে, আমেরিকার ঘাঁটি বিভিন্ন জায়গায়। যেভাবে আমেরিকা আক্রমণ করেছিল ইসরায়েলকে দিয়ে, সেভাবে সে অবস্থানটা ভালো করতে পারেনি। যার কারণে আজকে চীনের তার সখ্যতা তৈরি করতে গেছে। সেখানে চীনের সঙ্গে তার সখ্যতা সেভাবে গড়ে ওঠেনি। সুতরাং এখন পৃথিবীটা বলয় ভাগ হচ্ছে। সামনে যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধে কে কার পক্ষে যাবে, লড়াইটা কোথায় হবে, কীভাবে হবে, এই মেরুকরণ হচ্ছে। আর আমরা জাতীয় গণতন্ত্র ফ্রন্ট, আমরা জনগণের হতাশা কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের উপর যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিতে চাই, এই ন্যায় যুদ্ধের জন্য আমাদের এখন প্রস্তুতি। আমরা ন্যায় যুদ্ধ দিয়ে অন্যায় যুদ্ধকে রুখতে চাই এবং আমরা সবাই মিলে বাঁচতে চাই। ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান কথা বললেন। আশা করি আমাদের আগামী প্রজন্ম এখান থেকে অবশ্যই অনুপ্রেরণা পাবে এবং তাদের সামনের দিনগুলোতে তাদের কর্তব্য কি হবে সেটা এই উপাদানগুলো রয়েছে আপনার কথায় মনে করি। এবং আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে বুঝতে হবে যে আসলে দেশের মঙ্গল কোথায়। দেশের শুধু চটকদারি কথাই আসলে বলার কোনো সুযোগ নেই। আপনি একজন বর্ষিয়ান ব্যক্তিত্ব, অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে, সামনে আরো অনেক কিছু জানবো আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ যে আমার জীবনে এমন একটা সুযোগ আপনি করলেন, যেটা আমি এই জীবনে প্রথম যে সেই
ষাটের দশক থেকে এই পর্যন্ত আমার দীর্ঘ বয়স, এটা আমি বলতে পারলাম। আমার যতটুকু আপত্তিকর বক্তব্য হয়েছে এর জন্য আমি ক্ষমাসুন্দর হিসেবে দেখবেন। যেটা অনাকাঙ্ক্ষিত যদি এসে থাকে, কারণ যেটা আমি বাস্তব অবস্থার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জি। হ্যাঁ, আমার এই বক্তব্য সামনের প্রজন্মের কাছে, বক্তব্য সব কিছু হয় না, সামনের প্রজন্মকে, আজকের যে প্রজন্ম সেই প্রজন্মই সংকটে। সুতরাং এখন থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে সামনে যাতে এর থেকে আরও বেশি আমরা খারাপের দিকে না যাই। এই অবস্থা থেকে আমাকে সবাইকে মনে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।